ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে একটি গুরুত্বপূর্ণ পোর্শন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনা বিষয়বস্তু হলো ল্যাটিস শক্তি ও দ্রাবক আয়ন শক্তি। এই ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনার্জি কি, অর্থাৎ প্রথমেই আমরা এই ল্যাটিস এনার্জি নিয়ে আলোচনা করব। তো ল্যাটিস এনার্জি ডেফিনেশন বা প্রথম পয়েন্ট হলো তার সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে এই ল্যাটিস এনার্জি। অ্যাকচুয়ালি গ্যাসীয় ক্যাটায়ন বা অ্যানায়ন থেকে এক ফর্মুলা ভরে কোনো আয়নের কেলাস তৈরি হওয়ার সময় যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলবো তার ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি। এই যে এনার্জি নির্গত হয় ইহাকে শান্ত আমরা ইউ দিয়ে প্রকাশ করি এই ল্যাটিস এনার্জিকে। তাহলে যে সংজ্ঞাটা বললাম তাকে আমরা ব্যাখ্যা বা এক্সপানশন করবো কিভাবে। সাপোজ আমরা ধরে নিচ্ছি যেহেতু গ্যাসীয় অবস্থায় হচ্ছে, অর্থাৎ এম প্লাস জি এটি একটি ক্যাটায়ন, এক্স মাইনাস জি অ্যানায়ন যুক্ত হয়ে তৈরি হলো এম এক্স, এটি একটি কঠিন কেলাস বা ক্রিস্টাল। আর বিনিময়ে যে শক্তি নির্গত হয় ইউ, এটাকেই বলবো ল্যাটিস এনার্জি। এখন প্রশ্ন, এই যে ল্যাটিস এনার্জি এটি সর্বদাই কিন্তু ঋণাত্মক হয়। কেন না, যখন কোনো কেলাস তৈরি হয় তার সংশ্লিষ্ট গ্যাসীয় ক্যাটায়ন আর অ্যানায়ন থেকে সবসময় শক্তি নির্গত হয়। তাই দেখা গেছে এই ল্যাটিস এনার্জি নেগেটিভ। এই ল্যাটিস এনার্জির মান যত বেশি হবে সেই যৌগ গঠনের প্রবণতা তত বাড়বে, অর্থাৎ সেই আয়নের যৌগটি বা আয়নের কেলাসটি ক্রিস্টালটার স্থায়িত্ব অনেক বেশি হবে। এই হলো আমাদের ল্যাটিস এনার্জির সংজ্ঞা বা ডেফিনেশন। সেকেন্ড পয়েন্ট কি, ল্যাটিস শক্তি নির্ণয়। এই যে ল্যাটিস শক্তি একে আমরা নির্ণয় করব কিভাবে। অ্যাকচুয়ালি এই ল্যাটিস শক্তিকে দুটি উপায়ে নির্ণয় করা হয়। নাম্বার ওয়ান, বর্ন-লেন্ড সমীকরণের সাহায্যে। এই বর্ন-লেন্ড সমীকরণ কি, অর্থাৎ ডাইরেক্টলি এই সমীকরণ দিয়েই আমরা ল্যাটিস শক্তি নির্ণয় করতে পারি। কি সেটা? ইউ ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার জেড প্লাস ইন্টু জেড মাইনাস ইন্টু এন বাই আর 1/1 মাইনাস 1/n। এই হলো বর্ন-লেন্ড সমীকরণ। কোনটা কি? ই হলো ইলেকট্রনের আধান বা চার্জ, জেড প্লাস জেড মাইনাস হলো যথাক্রমে ক্যাটায়ন ও অ্যানায়নের আধান বা চার্জের পরিমাণ, ক্যাপিটাল এন হলো অ্যাভোগাড্রো সংখ্যা, আর হলো ওই যে ক্যাটায়ন আর অ্যানায়ন এদের মধ্যেকার কেন্দ্রের মধ্যেকার যে সাম্যদূরত্ব নিউক্লিয়াসে, এটা কি? একে বলা হয় মডেলিং কনস্ট্যান্ট, মডেলিং ধ্রুবক। এনটা কি? বর্ন এক্সপোনেন্ট। এন কি? বর্ন এক্সপোনেন্ট। এই হলো আমাদের সমীকরণ। যদি সমস্ত ডেটা আমাদের দেওয়া থাকে আমরা চাইলে ইজিলি ল্যাটিস শক্তি ইউ এর মান নির্ণয় করতে পারি। এই যে ল্যাটিস শক্তি নির্ণয় করলাম এটি একটি পদ্ধতি যার নাম বর্ন-লেন্ড সমীকরণ। সেকেন্ড কি অপশন রয়েছে, অর্থাৎ দ্বিতীয় উপায়। আমরা দ্বিতীয় উপায়েও ল্যাটিস শক্তির মান নির্ণয় করতে পারি, আর সেটাকেই বলবো আমরা বর্ন-হেবার চক্র। বর্ন-হেবার চক্রের সাহায্যে বা বর্ন-হেবার সাইকেলের সাহায্যে আমরা পরোক্ষভাবে কোনো কেলাসে ল্যাটিস শক্তি নির্ণয় করতে পারি। তো কিভাবে নির্ণয় করব আমরা, তার জন্য আমরা যাব সরাসরি এক্সাম্পল। চলো আমরা এক্সাম্পলে যাই। আমরা যে এক্সাম্পলটা বেছে নিচ্ছি সেটি হলো NaCl। তো NaCl ক্রিস্টালকে কিভাবে আমরা তার ল্যাটিস এনার্জি বার করতে পারি? বর্ন-হেবার চক্রের সাহায্যে। তাহলে Na নিলাম, এটি সলিড অবস্থায় পাওয়া যায়। Na গ্যাসীয় অবস্থায় আনা হলো, তার জন্য লাগে ডেল্টা এইচ এস, হিট অফ সাবলিমেশন।
পরে এখান থেকে পাবো আমরা Na প্লাস ব্র্যাকেটে জি, তার জন্য লাগে আয়নাইজেশন এনার্জি বা আয়নায়ন এনথালপি। আমরা Cl2 গ্যাসীয় অবস্থায় পাই, সেখান থেকে নেব Cl গ্যাসীয় একটা, তাই ডেল্টা এইচ ডি ফর ডিসোসিয়েশন এনার্জি বাই 2, কারণ এটাকে ভাঙলে দুটো ক্লোরিন পাই, তাহলে হাফ নিচ্ছি কারণ একটা ক্লোরিনের জন্য। পরে আমরা কি পাবো? ইলেকট্রন আসক্তি। আমরা জানি ইলেকট্রন আসক্তি মানে বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন যুক্ত হয়ে অ্যানায়নে পরিণত হবে গ্যাসীয় অবস্থায়। এই হলো ইলেকট্রন আসক্তি। দেখতে পাচ্ছি একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, ল্যাটিস এনার্জি ইউ, তৈরি হবে NaCl সলিড, ব্যাস। আর এই যে পোর্শনটি এখান থেকে ওইটা তৈরি হবে, এটাকে একটা বর্ন-হেবার চক্র বা সাইকেল দিলাম, এটাকেই নাম দিলাম ডেল্টা এইচ এফ, হিট অফ ফরমেশন, গঠন তাপ। তাহলে দেখতে পাচ্ছি পুরোটা একটা সাইকেল বা চক্রের মতো। আমরা এই দুটো থেকে আরম্ভ করেছি এবং টার্গেট NaCl ক্রিস্টালে গিয়ে পৌঁছেছি। হেসের সূত্র অনুসারে আমরা লিখতেই পারি ডেল্টা এইচ এফ ইকুয়াল টু ডেল্টা এইচ এস সাবলিমেশন এনার্জি, আই আয়নাইজেশন শক্তি, ডেল্টা এইচ ডি ডিসোসিয়েশন বা বিয়োজন শক্তি, ইলেকট্রন আসক্তি প্লাস ইউ। হয়ে গেল। তাহলে যদি আমাদের যে কোনো মান দেওয়া থাকে আর কোনো একটার মান যদি না দেওয়া থাকে, বাকিগুলো থাকলে আমরা ইজিলি NaCl এর ল্যাটিস এনার্জি বের করতে পারবো। অর্থাৎ যদি সবটা দেওয়া থাকে তাহলে অবশ্যই ল্যাটিস এনার্জি বের করতে পারবো। আর এটাই হলো বর্ন-হেবার চক্রের সাহায্যে NaCl এর ল্যাটিস শক্তি নির্ণয়। আমরা চাইলে আরেকটা অন্য এক্সাম্পল নিতে পারি। এটা নিলাম সোডিয়াম ক্লোরাইড, একটু চেঞ্জ করে অন্য এক্সাম্পল নিচ্ছি আমরা CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড। এবার যখন ক্যালসিয়াম ক্লোরাইড আমরা নিচ্ছি, তাকে আমরা বর্ন-হেবার চক্রের সাহায্যে কিভাবে ল্যাটিস শক্তি নির্ণয় করব সেটাই আমরা দেখাচ্ছি। আমরা নিচ্ছি কি ক্যালসিয়াম সলিড, সেখান থেকে পাবো ক্যালসিয়াম গ্যাস, সেখান থেকে পাবো ক্যালসিয়াম 2+ গ্যাসীয় আয়ন, ডেল্টা এইচ এস আই। এবারে Cl2 নিলাম, মনে রাখতে হবে এখানে Cl2 কিন্তু দুটো গ্যাসীয় অবস্থায় রয়েছে, দুটো Cl গ্যাসীয় অবস্থায় থাকবে, দুটো Cl মাইনাস রূপে গ্যাসীয় অবস্থায় যাবে। এখান থেকে যাওয়ার জন্য ডেল্টা এইচ ডি, এটা হবে এনার্জি ই কিন্তু 2E। কেন? একটা Cl থেকে Cl মাইনাসের জন্য ই হয়, তাহলে দুটার জন্য 2E। এটা ইউ, তৈরি হবে CaCl2 ব্র্যাকেটে এস, এটা হবে ডেল্টা এইচ এফ। এই যে CaCl2S সলিড তৈরি হলো এখান থেকে, তাই হেসের সূত্র অনুসারে ডেল্টা এইচ এফ ইকুয়াল টু ডেল্টা এইচ এস আই প্লাস ডেল্টা এইচ ডি প্লাস 2E প্লাস ইউ। অর্থাৎ আদার সমস্ত ডেটা থাকলে ল্যাটিস শক্তি নির্ণয় করতে পারবো। এই হলো বর্ন-হেবার চক্রের সাহায্যে পরোক্ষভাবে কোন কেলাসের ল্যাটিস শক্তি নির্ণয়। নেক্সট পয়েন্ট, নির্ভরশীল বিষয়সমূহ কার ল্যাটিস শক্তি, অর্থাৎ ল্যাটিস শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ ল্যাটিস এনার্জি ডিপেন্ডিং ফ্যাক্টরস। এই যে ল্যাটিস শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা মূলত
দুটি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে 3 নম্বর পয়েন্ট, নির্ভরশীল বিষয় সমূহ। 1 নম্বর, ক্যাটায়ন ও অ্যানায়নের আকার। আমরা জানি, একটু আগে করলাম, এই ল্যাটিস এনার্জি আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এটাই প্রুভ করে যখন তাদের আকার বড় হবে, তাদের মধ্যেকার দূরত্ব বাড়বে, তখন তাদের ল্যাটিস শক্তি কম হবে। তাই যদি আমরা একটা অর্ডার দিই, লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড, লিথিয়াম আয়োডাইড, কি হচ্ছে এখানে? দেখতে পাচ্ছি যত আর এর মান বাড়বে, দূরত্ব যত বাড়বে, তত তাদের ল্যাটিস শক্তি ধীরে ধীরে কমে যাবে। এটা হচ্ছে ল্যাটিস শক্তির ক্রম। তার মানে ফর্মুলাই বলে দিচ্ছে আর এর সঙ্গে ইউ এর ব্যস্তানুপাতিক রিলেশন, ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। 2 নম্বর পয়েন্ট, ক্যাটায়ন ও অ্যানায়নের আধান ও জারণ সংখ্যা। এই যে ক্যাটায়ন অ্যানায়নের আধান এবং জারণ সংখ্যা, অর্থাৎ আমরা যদি লিখি ক্যাটায়ন ও অ্যানায়নের আধান ও জারণ সংখ্যা বা জারণ অবস্থা। এখন এটা কিসের উপর ডিপেন্ড করছে? আমরা অবশ্যই একটু আগে সম্পর্ক দেখেছি, ইউ ভ্যারিজাস জেড প্লাস ইন্টু জেড মাইনাস। এই জেড প্লাস হচ্ছে ক্যাটায়নের এবং জেড মাইনাস হচ্ছে অ্যানায়নের আধান। তাহলে যত বেশি আধান বা চার্জের পরিমাণ বাড়বে, তত তাদের ল্যাটিস শক্তি বৃদ্ধি পাবে। তাই যদি আমরা একটা এক্সাম্পল নিলাম, লিথিয়াম ফ্লোরাইড এবং ক্যালসিয়াম ফ্লোরাইড, সাপোজ আমরা নিচ্ছি লিথিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে এখানে লিথিয়াম প্লাস, এখানে হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস, তার ক্যাটায়নের চার্জ যত বাড়বে, তাহলে তার ল্যাটিস শক্তি বৃদ্ধি পাবে। হয়ে গেল। তাহলে এই হলো নির্ভরশীল বিষয়সমূহ বা ল্যাটিস এনার্জি ডিপেন্ডিং ফ্যাক্টরস। এর পরের পয়েন্ট হলো ল্যাটিস শক্তির ইম্পর্টেন্স বা গুরুত্ব। এই ল্যাটিস শক্তি আমাদের কি কি কাজে লাগে, অর্থাৎ ল্যাটিস শক্তির সাহায্যে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারি। তাহলে চতুর্থ পয়েন্ট হলো কি, ল্যাটিস শক্তির গুরুত্ব বা ইম্পর্টেন্স। নাম্বার 1, এই ল্যাটিস শক্তির মান যদি নেগেটিভ হয়, তার মানে আমরা বুঝতে পারবো কেলাসটি তৈরি হওয়ার সময় শক্তি নির্গত হয়েছে। তার মানে এটি একটি তাপদায়ী বা তাপমোচী বিক্রিয়া। তার মানে কেলাসটা সুস্থিত আছে। নাম্বার 1। নাম্বার 2 কি, নির্গত শক্তির মান যত বেশি হবে, অর্থাৎ যত বেশি নেগেটিভ হবে, কেলাসটা তত বেশি সুস্থিত হবে। নাম্বার 3, যদি উচ্চ ল্যাটিস এনার্জি হয়, তাহলে কেলাসটি অত্যন্ত দৃঢ় এবং উচ্চ মেল্টিং পয়েন্ট বা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। এই হলো ল্যাটিস শক্তির ইম্পর্টেন্স বা গুরুত্ব। আজকের আলোচনা সেকেন্ড পার্ট হলো দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি। কাকে বলে এই দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি? অর্থাৎ প্রথমে যাব আমরা এর ডেফিনেশন বা সংজ্ঞা। অ্যাকচুয়ালি এক মোল কোনো আয়নীয় কেলাস কোনো দ্রাবকে দ্রবীভূত হলে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে, তাকে বলে দ্রাবকায়ন শক্তি। এই দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি, ইহাকে আমরা ডেল্টা এইচ সলভ
প্রকাশ করে। তবে মনে রাখতে হবে দ্রাবকটা যদি পার্টিকুলার জল হয় তখন তাকে বলবো হাইড্রেশন এনার্জি। একই জিনিস, দ্রাবকটা পার্টিকুলার জল হলে তাকে বলবো হাইড্রেশন এনার্জি। এই সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি এগুলো কি ক্ষেত্রে আমাদের কাজে লাগে? অ্যাকচুয়ালি আয়নীয় কোনো যৌগ কোনো দ্রাবকে দ্রবীভূত হওয়ার কতগুলো শর্ত বা কন্ডিশন থাকে। এই কে দ্রবীভূত হবে আর কে দ্রবীভূত হবে না এটা ডিপেন্ড করবে তার সলভেশন এনার্জি এবং ল্যাটিস শক্তির উপরে। শর্তটা কি? শর্ত একটাই, দ্রাবকায়ন শক্তির মান যদি ল্যাটিস শক্তির থেকে বেশি হয় তবেই কেবলমাত্র যৌগটি ওই উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হবে। তাহলে ইম্পর্টেন্ট একটি কথা হলো এর কন্ডিশন বা শর্ত। তাহলে ডেল্টা এইচ সলভেশন এনার্জির মান যদি ল্যাটিস এনার্জির থেকে বেশি হয় তবেই ওই যৌগটি ওই দ্রাবকে দ্রবীভূত হবে। আর যদি দেখা যায় উল্টো হয়, অর্থাৎ সলভেশন এনার্জি থেকে ল্যাটিস এনার্জি, তাহলে কোনো মতেই দ্রবীভূত হবে না। একটা এক্সাম্পল আমরা নেই তাহলে আমাদের বোঝার সুবিধার্থে। ক্যালসিয়াম ক্লোরাইড জলে দ্রাব্য, কিন্তু ক্যালসিয়াম ফ্লোরাইড জলে অদ্রাব্য কেন? এক কথায় অ্যান্সার বললে ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে ল্যাটিস এনার্জি বেশি হয়ে যাচ্ছে সলভেশন এনার্জির থেকে। সেই জন্যই হচ্ছে, কারণ আমি আগেই বলেছি একটাই সত্য, যেখানে সলভেশন এনার্জি যদি ল্যাটিস এনার্জি থেকে বেশি হয় তবেই দ্রবীভূত হবে। তাহলে এই যৌগটি জলে অদ্রাব্য, মানে এইটাই হবে কন্ডিশন। কিন্তু প্রশ্ন হলো কেন? না, তার কারণ হচ্ছে দুজনের ক্ষেত্রে যদি দেখি, এটাও ক্যালসিয়াম 2+, এটাও ক্যালসিয়াম 2+, কিন্তু Cl- আধানের চার্জ একই, শুধু পার্থক্য তাদের আকার বা সাইজে। বন্ড লেন্থ সমীকরণ থেকে পেয়েছি ল্যাটিস এনার্জি ইউ ভ্যারিজার্স 1/r ব্যাসার্ধ। ক্লোরিনের ক্ষেত্রে আর ফ্লোরিনের ক্ষেত্রে আকার ছোট, ব্যাসার্ধ কম। এটা যদি কম হয় এটা বেশি, ল্যাটিস এনার্জি বেশি বলে CF এর ক্ষেত্রে সলভেশন এনার্জি থেকে বেশি হয়, তাই এটি জলে অদ্রাব্য। এই হয়ে গেল ব্যাখ্যা বা এক্সপ্লানেশন। এবারে আমরা যাচ্ছি আরো একটি এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পল কি? আমরা প্রত্যেকেই জানি, যখন আমরা আগে পড়েছি জানি যে আয়নীয় যৌগ, তাহলে আয়নীয় যৌগ মানেই জলে দ্রাব্য হবে। অথচ দ্বিতীয় কোশ্চেনটা কি দিলাম? বেরিয়াম সালফেট যৌগটি আয়নীয় যৌগ, অথচ জলে অদ্রাব্য। আমরা এর আগে জেনে এসেছি আয়নীয় যৌগ মানেই জলে দ্রাব্য, কিন্তু এটি কেন? এর কারণ কিন্তু সেই ল্যাটিস এনার্জি আর সলভেশন এনার্জি। দেখা গেছে এদের ক্ষেত্রে অদ্রাব্য, তার মানে ল্যাটিস এনার্জির মানটা সলভেশন এনার্জি থেকে বেশি, সেই কারণেই হয়। আসলে এক্সপ্লানেশন বা ব্যাখ্যা কিন্তু একটাই। তাহলে আমরা এই আয়নীয় যৌগ কিংবা তড়িৎযোজী যৌগ যাই বলি না কেন, এটার দ্রাব্যটা কিন্তু বা দ্রাব্যতা কোন দ্রাবকে দ্রবীভূত হবে এটা মূলত ডিপেন্ড করবে তার ল্যাটিস এনার্জি এবং হাইড্রেশন বা এক কথায় সলভেশন এনার্জির উপরে। নেক্সট আরেকটি কোশ্চেন, তড়িৎযোজী বা আয়নীয় যৌগগুলো সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। কেন অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে না? আসলে অধ্রুবীয় দ্রাবকের ক্ষেত্রে ডেল্টা এইচ হাইড্রেশন বা সলভেশন থেকে ল্যাটিস এনার্জি কম হয়, সেই জন্য অধ্রুবীয় দ্রাবকে তড়িৎযোজী যৌগগুলো দ্রবীভূত হয় না। তাহলে এই ডেল্টা এইচ হাইড্রেশনের মান আর ইউ এর মান, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা একটা যৌগ দ্রবীভূত হবে কি হবে না। আশা করছি যে পোর্শনটা নিয়ে আলোচনা করলাম এটাতে কোনো সমস্যা নেই। তো যদি কোনো থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি মাত্র 3টে কোশ্চেনে আলোচনা করেছি, তোমরা হিউজ আরো কোশ্চেন করবে। মনে রাখো সলভেশন এনার্জি এবং ল্যাটিস এনার্জি এর উপরেই দ্রাব্যতাগুলো নির্ভর করবে। আজকে যে অংশটা আলোচনা করলাম এই আলোচিত অংশের উপরে
দুটো এমসিকিউ কোশ্চেন রাখবো, সেই এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে দেবে। চলো সরাসরি যাই এমসিকিউ কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1, ল্যাটিস শক্তির মান বেশি হলে কেলাসটি বেশি ড্যাশ হয়। অপশন এ অস্থায়ী, অপশন বি স্থায়ী, অপশন সি ভঙ্গুর, অপশন ডি কোনোটিই নয়। নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, কোনো আয়নীয় যৌগের সলভেশন এনার্জি ল্যাটিস এনার্জি অপেক্ষা ড্যাশ হলে ওই দ্রাবকে দ্রবীভূত হবে। অপশন এ কম, অপশন বি বেশি, অপশন সি সমান, অপশন ডি কোনোটিই নয়। আশা করছি এই অংশটিতে কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার কমেন্টে দেবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পুরো অংশটা যদি এইভাবে ফলো করে যাও তাহলে আর এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটাতে সমস্যা থাকবে না। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।